শহরের সবচাইতে বড় কোম্পানির কোটিপতি সিইও ঝ্যানহ্যান, যে কিনা হঠাৎ করে এক রাতে কোনো একটা কারণে অসুস্থ হয়ে পড়ে। তাই তখন তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে ট্যাং ইয়াং নামক খুব সাধারণ একটা মেয়ে। তবে এখানে ঝ্যানহ্যান জোর করে সে মেয়েটার সাথে রাত কাটিয়ে ফেলে। এক রাতের ভুলের কারণে মেয়েটি এমন একজন ব্যক্তির দ্বারা প্রেগনেন্ট হয়ে যায় যার সাথে তার কখনোই কোনো সম্পর্কই ছিল না, অর্থাৎ যাকে সে ভালোভাবে চিনতই না। তবে সিচুয়েশন এমন এক পর্যায়ে চলে যায় যখন ট্যাং ইয়াংয়ের পক্ষে এই বাচ্চাটিকে নষ্ট করাও কোনোভাবেই সম্ভব হয় না। তবে ঝ্যানহ্যান এই ব্যাপারে কখনো কোনো খোঁজ খবরই রাখেনি। এদিকে একসময় ট্যাং ইয়াংয়ের মা তার সন্তানের কথা লুকিয়ে টাকার জন্য তাকে অন্য কোথাও বিয়ে দিতে চায়, আর বাধ্য হয়ে ট্যাং ইয়াংকে ওই বিয়েতে রাজি হতে হয়। তবে তার বিয়ের দিনে সেখানে সে হাজির হয় ঝ্যানহ্যান। কিন্তু পরবর্তীতে তাদের সঙ্গে কি ঘটেছিল? ট্যাং ইয়াং আর ঝ্যানহ্যান কি শেষ পর্যন্ত একে অপরকে আপন করে নিয়েছিল, নাকি ওই এক রাতের ভুলের কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল তাদের দুজনের জীবন? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা দেখি একটা ছেলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছে, আর মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে আর বলছে, দয়া করে আগে আমাকে যেতে দিন, আমি আপনাকে সাহায্য করতে এসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে একজন পুরুষের কামনার হাত থেকে বাঁচাতে পারে না। পরের দৃশ্যে আমরা মেয়েটাকে একটা হসপিটালে দেখি। এই মেয়ে আমাদের গল্পের নায়িকা ট্যাং ইয়াং। ট্যাং ইয়াং এখানে এসেছে অ্যাবর্শন করাতে, কিন্তু তাকে জানানো হয় তার শরীর অ্যাবর্শনের জন্য পারফেক্ট না, তাহলে পরবর্তীতে সে আর মা হতে পারবে না। ট্যাং ইয়াং বসে বসে ভাবতে থাকে, একটা অদ্ভুত মানুষ আমার সম্ভব নষ্ট করেছে, আর এখন আমি প্রেগনেন্ট। ট্যাং ইয়াংয়ের নিজের প্রতি খুব বেশি ঘৃণা হয়। এরপর আমরা আর 5-6 মাস পরের দৃশ্য দেখি, যেখানে ট্যাং ইয়াংয়ের মায়ের কোলে ছিল বাচ্চাটা, আর ট্যাং ইয়াং পাশেই বসা। তার মা তাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিতে চাচ্ছে, এই বাচ্চাটার কথা লুকিয়েছে। ট্যাং ইয়াংকে সে নানাভাবে অপমান করে চুপ করাতে থাকে। ট্যাং ইয়াং মনে মনে ভাবে সে তো নিজেই ভিকটিম, কিন্তু তার মা এমন আচরণ করছে যেন তাকে সে বিক্রি করে দিচ্ছে। তার মায়ের পাশে আরেক মহিলা বসেছিল, যিনি মিসেস লু। লু পরিবারের সাথে হয়তো ট্যাং পরিবারের ব্যবসায়ী সম্পর্ক বা অনেক টাকা লেনদেনের ব্যাপার আছে। এজন্য ট্যাং ইয়াংকে লু পরিবারের অসুস্থ ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করা হচ্ছে। মিসেস লু বলে, আমার ছেলে অসুস্থ, কিন্তু আমাদের লু পরিবার কখনো তোমার সাথে কোনো অন্যায় বিহেভ করবে না। তোমার বিয়ের পর আমাদের একটা স্বাস্থ্যবান ছেলে দাও। আমি ট্যাং পরিবারে 200 মিলিয়ন বিয়োগ করেছি। ট্যাং ইয়ংয়ের মা বলে, মিসেস লু একদম নিশ্চিন্ত থাকুন, আমাদের নাতি অবশ্যই স্বাস্থ্যবান হবে। এরপর আগামী সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করা হয়, কিন্তু ট্যাং ইয়াং প্রতিবাদ করে বলে, আমি একমত না, বাচ্চাটির বয়স মাত্র 5 মাস, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। এবার মিসেস লু রেগে বলে, কি হে বাচ্চাটা তোমার? ট্যাং ইয়াংয়ের মা তো প্রায় তাকে মারতেই বসে আর বলে, তুমি একটা অকৃতজ্ঞ নিকড়ে, এই জারুসটার জন্য এত বড় সুযোগ হাতছাড়া করবে? বাচ্চাটা তখন কেঁদে ওঠে। ট্যাং ইয়াং তাকে কোলে করে সান্ত্বনা দেয়। এরপরেই সেখানে চলে আসে সেই ছেলেটা, যে ট্যাং ইয়াংয়ের সাথে জোর জবরদস্তি করেছে, আর এই বাচ্চাটাও তার। আর এই হচ্ছে আমাদের গল্পের নায়ক হুয়া ঝ্যানহ্যান। ট্যাং ইয়াং তাকে দেখে মনে মনে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম এটা সে ছিল। মিস্টার হুয়োকে দেখে ট্যাং ইয়াংয়ের মা বলে, আপনি কি আমার মেয়েকে চেনেন? মিস্টার হুয়ো বলে, তার থেকেও বেশি কিছু, সে গোপনে আমার হুয়ো পরিবারের সন্তানের জন্ম দিয়েছে। ট্যাং ইয়াং টেনশনে পড়ে যায়, ভাবতে থাকে, সে কি তাহলে আমার বাচ্চা চুরি করতে এসেছে? মিহো তাকে তার সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু ট্যাং ইয়াংয়ের মা তাকে বাধা দিতে চায়। মিস্টার হু বলে, আপনি কি আমাকে কাউকে নিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করবেন? ট্যাং ইয়াং ভাবে, এখানে থাকলে তার বাচ্চার জীবন ঝুঁকিতে রয়েছে, তাই মিস্টার হুয়োর সাথে যাওয়াটা ঠিক হবে। তারা যাবার পর মিসেস লু ট্যাং ইয়াংয়ের মায়ের উপর রাগ দেখাতে থাকে। এরপর আমরা মিস্টার হুয়োকে বাচ্চা কোলে নিয়ে বসে ভাবতে দেখি, এটা কি আমার বাচ্চা? সে তো অনেক বেশি কিউট। এরপর মিস্টার হুয়োর দাদি এসে বলে, তুমি ট্যাং ইয়াং তাই না? আমি ঝ্যানহ্যানের দাদি। ভয় পেও না, তুমি আমাদের হুয়ো পরিবারের বড় নাতির জন্ম দিয়েছ, তিনি আমাদের হুয়ো পরিবারের একজন সদস্য এখন, এটা তোমারও বাড়ি। এরপর একজন স্টাফ একটা রিপোর্ট নিয়ে আসে, বাচ্চাটার ডিএনএ রিপোর্ট। আসলে এই বাচ্চাটা ঝ্যানহ্যানের কিনা সে জানায় বাচ্চাটা মিস্টার হুয়ো ঝ্যানহ্যানের। দাদি তখন রিপোর্ট নিয়ে ইয়াংকে বলে, এটার জন্য কিছু মনে করো না, এটা ভবিষ্যতে চিন্তা করেই করা, যেহেতু এ আমাদের বংশধর। ইয়াং বলে, আমি শুধু আশা করি আমার বাচ্চারা সুস্থভাবে বেড়ে উঠবে, আমি অন্য কিছু চাই না। দাদি বলে, তুমি কি ঝ্যানকে বিয়ে করতে চাও না তার স্বভাবের জন্য? আসলে তার একটু বয়স বেশি তো, তাই ও এমন, এটা ঠিক হয়ে যাবে। এর মধ্যে বাচ্চাটা কান্না করে যে তার ক্ষুধা লেগেছে। ইয়াং বলে, বুকের দুধ খাওয়ানোর সময় এসেছে। তো তখন দাদি চলে যায়, কিন্তু ঝ্যান বসে থাকে। ইয়াং কিছুটা আনইজি ফিল করে। তো তখন ঝ্যান বলে, কি করতে হবে এটা বুঝতে পারে না, সে জাস্ট একটু ঘুরে বসে আর কি। এরপর বাচ্চা ঘুমিয়ে গেলে ঝ্যান একটা দলিল ইয়াংকে দেয়, যাতে লেখা অর্ধেক শেয়ার ইয়াংয়ের, অর্ধেকটা বাচ্চার, যখন অ্যাডাল্ট হবে তখন সে পাবে। ইয়াং বলে, সব আমাদের যদি দিয়ে দাও, নিজের জন্য কিছু রাখবে না? ঝ্যান বলে, এটা তোমাদের প্রাপ্য, কারণ সে হুয়ো পরিবারের বংশধর। এরপর ঝ্যান তো বলে, তোমার মতো চালাক মহিলার প্রেমে পড়বো এটা ভেবো না। ইয়াং জিজ্ঞেস করে, আমি চালাকের কি করলাম আপনার সাথে?
ঝ্যান বলে, সে রাতে তুমি ইচ্ছে করে আমার রুমে গিয়েছিলে, আর সব তোমার ইচ্ছাতেই করেছো, যাতে একটা বাচ্চা নিয়ে এই হুয়ো পরিবারে আসতে পারো। ইয়াং বলে, সেদিন তোমাকে বাঁচানো আমার উচিত হয়নি। এরপর ঝ্যান একটা মহিলাকে ডাক দেয়, যার নাম ওয়াংমা। এখান থেকে ইয়ং আর বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব তার। ইয়াং মহিলা বলে, শুধু নাম ধরে যেন তাকে ডাকে। কিন্তু ঝ্যান বলে, তুমি হুয়ো পরিবারের বউ হতে কি অস্বীকার করো? এরপর ওয়াংমা তাকে ঘুরে নিয়ে যেতে বলে। ইয়াং বলে, বদমেজাজি লোক। এরপর মিস্টার হুয়ো তার অ্যাসিস্ট্যান্টকে কল করে ট্যাং ইয়াং এর ব্যাপারে জানার জন্য বলে। সেদিন রাতে কি হয়েছিল বের করতে বলে। পরের দিন ইয়াং ঘুম থেকে উঠে দেখে অনেক কিছু কিনে ঝ্যান রেডি হয়েছে। ইয়াং আসতেই তাকে বলে, আজ তোমার বাড়িতেই বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ইয়াং অবাক হয়ে যায়। এরপর সবাই মিস্টার অ্যান্ড মিসেস ট্যাং এর বাড়িতে যায়। ঝ্যানের দাদি বলে, আমরা ঝ্যানহানের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমাদের হুয়ো পরিবারের বড় নাতির জন্ম দিয়েছে ইয়াং, তাই সে এখন হুয়ো পরিবারের লেজি হুয়ো। ঝ্যান জিজ্ঞেস করে, তাদের কি দাবি আছে? ইয়াং নিষেধ করে, কিন্তু তার মা 80 মিলিয়ন দাবি করে, আর যদি না দেয় তাহলে ইয়াং এর ডকুমেন্টস দেবে না। ঝ্যান বলে, ডকুমেন্টস নিয়ে আসুন, আমি টাকা দেব। এরপর টাকা ট্রান্সফার করে আর ইয়াং এর ডকুমেন্টস নিয়ে তারা বের হয়ে আসছে। এরপর তারা বিয়ে করে বিয়ের সার্টিফিকেট নিয়ে বাড়ির দিকে ফেরে। ইয়াং তো অবাক হয়ে যায়, তার বিয়ে হয়ে গেল সার্টিফিকেট হাতে। এরপর দাদি বলে, তোমাদের বিয়ে হয়ে গেল, এবার আমার শান্তি, আমি এখন কাজে ফিরে যাব। তোমরা দুজনে মিলেমিশে থাকবে আর বাচ্চার খেয়াল রাখবে। দাদি যাবার পর ইয়াং বলে, আমি তোমাকে 80 মিলিয়ন ফেরত দিয়ে দেব। ঝ্যান বলে, ওটা 80 মিলিয়ন, 80,000 না যে এত সহজে পারবে। এরপর ইয়াং এর হাত ধরে নিয়ে যায় বড় শপিং মলে, আর সেখান থেকে অনেক জিনিস কিনতে থাকে। ইয়াং বারবার না করলেও শোনে না। এরপর যখন সব জিনিস কিনে বউ বাচ্চা নিয়ে বাসায় ফিরছিল, তখন দুটো মেয়ে ঝ্যানের ছবি তোলে। তারা বলে, মিস্টার হো বিবাহিত, তার বাচ্চাও আছে, তাহলে এবার ইয়েনশির কি হবে? এরপর আমরা ইয়েনশিকে দেখি অফিসে বসে সে মিস্টার হুয়ের এই ছবি দেখে হিংসায় জ্বলতে থাকে। তার শখের পুরুষকে অন্য মেয়ে নিয়ে গেল, সে তো ভাঙচুর শুরু করে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মিস্টার হুয়োকে বিয়ে করা মহিলার নাম ট্যাং ইয়াং। ইয়েনশি জানতে পারে ইয়াং তাদের কোম্পানির, তাই সে এবার প্ল্যান করে ইয়াংকে ফাঁসাতে থাকে। এদিকে রাতে ফিরে এসে ঝ্যান ওয়াংমাকে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা। ওয়াংমা সবকিছু বুঝিয়ে দেয়। এরপর রাতে ফিডারের বোতল দেখে সে জিজ্ঞেস করে এই ব্যাপারে। তখন ওয়াংমা তাকে ব্রেস্ট পাম্প করে অতিরিক্ত দুধ বের করার ব্যাপারে বুঝিয়ে বলে। ঝ্যান না জানে কি ভেবে নিয়েছিল। এরপর ওয়াংমা চলে গেলে ঝ্যান রুমে গিয়ে ইয়াং আর বাচ্চাকে দেখে। টেবিলে ব্রেস্ট পাম্প মেশিন হাতে নিয়ে ভাবতে থাকে এতে কি ইয়াং এর ব্যথা লাগে কিনা। এর মধ্যে ইয়াং ঘুম থেকে উঠে ঘটনাটা দেখে কিছু বলতে যাবে, তার আগেই ঝ্যান দ্রুত সেটা রেখে বাইরে চলে যায়। ইয়াং বলে, অদ্ভুত একটা লোক। পরের দিন ইয়াংকে এমার্জেন্সি তার কোম্পানি ডাকে, একটা ডিল ফাইনাল করতে হবে। কিন্তু ইয়াং বলে সে তো ছুটিতে আসছে। ম্যানেজার বলে, এসব আমার আর দেখার বিষয় না, তুমি আসবে, এটাই ফাইনাল, আর না আসলে তোমাকে বরখাস্ত করা হবে। ইয়াং ভাবে এই চাকরিটা তো তার জরুরি, কারণ তাকে ঝ্যানের টাকা অবশ্যই ফেরত দিতে হবে। তাই সে দ্রুত অফিসে চলে যায়। ম্যানেজার তাকে একটা হোটেলের ঠিকানা দিয়ে যেতে বলে। ইয়াং হোটেলের কথা শুনে সন্দেহ করে, কিন্তু তাকে তো যেতেই হবে। ম্যানেজার তাকে চরিত্র নিয়ে কথা তোলে, আর এটাও বলে কোম্পানির সাথে তার 10 বছর চুক্তি, আর এর মাঝে ছেড়ে দিলে অনেক টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগবে তার। এদিকে ইয়ানশি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তুমি কি রিপোর্টারকে খুঁজে পেয়েছো? অ্যাসিস্ট্যান্ট জানায় হোটেলের বাইরে ইতোমধ্যেই তারা অপেক্ষা করছে। এদিকে ঝ্যান অফিসে ছিল, তখন ওয়াংয়ের মা তাকে কল করে জানায় ইয়াং বাড়িতে নেই, আর বাচ্চা অনেক কান্নাকাটি করছে। ঝ্যান দ্রুত বাড়িতে চলে আসে। সে চেষ্টা করে বাচ্চাকে শান্ত করার জন্য। এরপর আস্তে আস্তে খেলতে খেলতে সে বাচ্চাকে শান্ত করে ঘুম পাড়ায়। বাচ্চা মানুষ করা আসলে কত ঝামেলা এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাচ্চাদের ঘুম পাড়িয়ে রেখে বাইরে এসে সে ক্লান্ত হয়ে বসে পড়ে। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ট্যাং ইয়াং সম্পর্কে বিস্তারিত বলে। সে আসলেই সেদিন রাতে ঝ্যানকে বাঁচাতে এসেছিল, আর অ্যাসিস্ট্যান্ট এটাও জানায় সে রাতে তাকে বিষ অন্য কেউ দিয়েছিল, ইয়াং এর কোনো দোষ নেই। ঝ্যানের মা মনে পড়ে সে রাতের পরে সকালে সে ইয়াংকে টাকা অফার করেছিল, কিন্তু সে টাকাটা সাথে নেয়নি, এমনকি সেটা খরচও করেনি। এসব শুনে ঝ্যান তো নিজের ভুল বুঝতে পারে, আর ক্ষমা চাওয়ার জন্য ইয়াংকে খোঁজ করে, কিন্তু তাকে পায় না। অ্যাসিস্ট্যান্ট জানায় তার লোকেশন পাওয়া যাচ্ছে না একটা জায়গার পরে। এদিকে ইয়াংকে তো ফাঁসিয়ে দেওয়া হয়, ক্লায়েন্টের নাম করে তাকে তো একজন চরিত্রহীনের হাতে তুলে দেওয়া হয়। সে ইয়াংকে নানাভাবে সম্ভব নষ্ট করতে চেষ্টা করে, মারধর করে। ইয়াং এক পর্যায়ে বোতল ভেঙে ভয় দেখায়, কিন্তু কাজ হয় না। লোকটা এবার ইয়াংকে বিছানায় নিয়ে ফেলে তার সম্ভব নষ্ট করার চেষ্টা করে। তখন দরজা খুলে রিপোর্টার আসে আর ভিডিও করতে থাকে, ছবি তুলতে শুরু করে। আর তখনই সেখানে আসে ঝ্যান। এসে সে লোকটাকে মারধর করে আর বলে, তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? এরপর ইয়াংকে সে তার কাছ থেকে উদ্ধার করে। রিপোর্টার তো মিস্টার হুয়োকে দেখে একদমই অবাক হয়ে যায়। সে লোকটাও বলে তাকে একজন পাঠিয়েছে, তার আসলে কোনো দোষ নেই। ঝ্যান কিছুই বলে না, কোলে করে ইয়াংকে বের করে আনে। আর রিপোর্টারদেরকে বলে এই নিউজ যেন বের না হয়, বের হলে একদম খবর আছে। এরপর বাসায় এসে ইয়াং এর ক্ষততে সে মলম লাগিয়ে দেয়। ইয়াং তো অনেক ভয় পেয়ে যায়, তাই ঝ্যানকে সে ছাড়তেই চায় না। ঝ্যান তাই তাদের পাশে বসে তাকে সান্ত্বনা দেয়। এরপর রাতে তো ইয়াং দুঃস্বপ্ন দেখে। ভয় পেয়ে ঘুম ভেঙে উঠে সে দ্রুত ঝ্যানকে গিয়ে জড়িয়ে ধরে।
ঝ্যান তাকে কোলে করে আবারও বিছানায় এনে শুয়ে দেয়, চুপচাপ ঘুমাতে বলে। পরের দিন ইয়াং উঠে দেখে ঝ্যান সারা রাত সেখানেই ছিল তাকে পাহারা দেওয়ার জন্য। ইয়াং ভাবে হঠাৎ এত ভালো আচরণ করছে কেন। এরপর দাদি এসে দেখা করতে জিজ্ঞেস করে এখন কি কন্ডিশন। এরপর ম্যানেজার আবারও ইয়াংকে ফোন করে ধমক দিয়ে দেখা করতে বলে। দাদি এসব শুনে বলে কার এত বড় সাহস যে হুয়ো পরিবারের বউকে এভাবে বলে, আজই গিয়ে চাকরি ছাড়াই করে দিব। এরপর ইয়াং ম্যানেজারের সাথে দেখা করতে চায়। ম্যানেজার তো কথার মাঝে রেগে গিয়ে ফুলদানি ছুঁড়ে ইয়াংয়ের মাথাটাই ফাটিয়ে দেয়। ইয়াং বলে কাল আমার সাথে অন্যায় হয়েছে, সেটা না দেখে আপনি আছেন কোম্পানি নিয়ে, আজ আমি আমাদের কন্ট্রাক্ট শেষ করতে এসেছি। ইয়াং যখন বের হয়ে আসছিল তখন ইয়ানশি এসে তাকে ইনসাল্ট করতে শুরু করে। ইয়াং বলে তুমি আমার সাথে কেন এমন করছো। ইয়ানশি বলে হুয়ো ঝ্যানহানের সন্তানকে জন্ম দিতে কে বলেছে তোমাকে। মিসেস হুয়োর অবস্থান কেবল আমার হবার কথা। ইয়াং ভাবে ইয়ানশি এবং হুয়ো ঝ্যানহান ছোটবেলার প্রেমিক, এটা কি সত্যি। ইয়ানশি তো এবার ইয়াংকে মারতে যায়, কিন্তু ইয়াং উল্টো তাকে মেরে দেয় আর বলে তোমার ঝামেলা ঝ্যানের সাথে, আমাকে কেন বলছো। এরপর ঝ্যান আসে, ইয়ানশি তাকে দেখে নরম ভাব দেখায়। ঝ্যান তখন ইয়াংয়ের কপালে ক্ষত দেখে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। এরপর আরেকটা ফুলদানি দিয়ে ম্যানেজারের মাথা ফাটিয়ে দেয়। এরপর তাকে নিয়ে বের হয়ে আসতে চায়, কিন্তু ইয়াং বলে তোমার মনে হয় ইয়ানশির সাথে কথা আছে। ঝ্যান বলে তুমি কি কিছু ভুল বুঝছো। এরপর ইয়ানশিকে বলে আমি কবে বলছি তোমাকে আমার স্ত্রী বানাবো। ইয়ানশি বলে এটা সবাই জানে। ঝ্যান বলে সবার মধ্যে আমি বাদ গেলাম কি করে। এরপর ইয়ানশির বাবা আসছে, এদের ঝামেলা মেটাতে বলে। তখন ঝ্যান বলে সে আমার স্ত্রী ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, লোক পাঠিয়েছিল। এরপর তো ইয়ানশির বাবা তার মেয়েকে থাপ্পড় মারে আর তার কাছে ক্ষমা চাইতে বলে। এই সে আর কি করার, ক্ষমা চায়। কিন্তু ইয়াং বলে ক্ষমা চাইতে হয় শান্তভাবে, কঠোর গলায় না। ইয়ানশি এরপর নরম গলায় ক্ষমা চায়। ঝ্যান এরপর বলে আমি আমার স্ত্রীর সাথে এখানকার চুক্তি শেষ করতে এসেছি, আশা করি ব্যাপারটা আপনি দেখবেন আর নিজের মেয়ের খেয়াল রাখবেন। গাড়িতে বসে ইয়াং তো ঝ্যানকে ধন্যবাদ জানায় তাকে রক্ষা করার জন্য। ঝ্যান বলে তাহলে কিভাবে আমাকে ধন্যবাদ দিতে চাও। ইয়াং কি করবে বুঝতে না পেরে তাকে কিস করে বসে। ঝ্যান বলে তুমি কি আমাকে সিডিউস করতে চাইছো। এরপর ঝ্যান কিস করতে যায়, কিন্তু তখন ওয়াংয়ের মা কল করে জানায় ওয়ানের অনেক জ্বর। দুজনে খুব দ্রুত বাড়িতে ফিরে আসে। ইয়াং এসে বাচ্চাটাকে শান্ত করতে চেষ্টা করে। ঝ্যান কোলে নেয়, তখন সে আরো কান্না করে, তাই ইয়াং একাই সামলায়। এরপর ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু ঝ্যান এবার বাচ্চার গাল ধরে বলে বাবাকে এখনো চিনতে পারেনি নাকি। বাচ্চার ঘুম ভেঙে যায় আর ইয়াং তো তার দিকে বিরক্তি নিয়ে তাকায়। এদিকে ইয়ানশি তো রেগে অফিসে ভাঙচুর করছিল। এরপর কাউকে ফোন করে সে জিজ্ঞেস করে সে যে খবর বের করতে বলেছিল তার কি হলো। অপর পাশ থেকে জানায় ট্যাং পরিবার লু পরিবারের থেকে অনেক টাকা নিয়েছিল আর বিনিময়ে ট্যাং ইংকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু এখন ইয়াং তো হু পরিবারে বিয়ে করে তাই আরেক মেয়ে ট্যাং ওয়ানকে বিয়ে দেবে হয়তো। ইয়ানশি ভাবে এই ট্যাং ওয়ানকে দিয়ে তারপরে প্ল্যান সাজানো লাগবে। এদিকে মিস্টার ট্যাং তো ঝ্যানের দেওয়া ৮০ মিলিয়ন জুয়াতে হেরে বসে আছে, তাই মিসেস ট্যাং রাগারাগি করতে থাকে, কি করা যায় ভাবতে থাকে। এরপর প্ল্যান করে ইয়াংকে মিথ্যা বলে ডেকে এনে ব্ল্যাকমেল করবে আর মিস্টার হুয়ো থেকে টাকা হাতিয়ে নিবে। এরপর ইয়াংকে কল করে আর ভালো মন্দ জিজ্ঞেস করার পর বলে তোমার বাবা তো অসুস্থ, অনেক টাকা লাগবে। ইয়াং জিজ্ঞেস করে কত টাকা, সে জানায় ৫০ মিলিয়ন। ইয়াং তো এটা শুনে অবাক হয়ে যায়, এত টাকা কিভাবে দেবে। ইয়াং বলে দেয় তার কাছে এত টাকা নেই, ঝ্যান তাকে এমনিতেই ৮০ মিলিয়ন দিয়ে ঋণী করে রেখেছে, সেটা ফেরত দিতে হবে, আমাকে আর ফোন দিও না মা। তখন তার মা হুমকি দেয় টাকা না দিলে ঝ্যান সম্পর্কে উল্টোপাল্টা লিখে মিডিয়ায় পোস্ট করে দেবে। ইয়াং তো চিন্তায় পড়ে যায়। এর মধ্যে বাচ্চা কান্না করে, সে বাচ্চাকে কোলে নিয়ে নীরবে চোখের পানি ফেলে। ঝ্যান সেখানে আসে আর চোখের পানি দেখে সে বাচ্চাকে নিয়ে সামলাতে থাকে। ইয়াং তখন ভাবে কি করা যায়, ঝ্যানের টাকাও ফেরত দিতে হবে, আবার ভবিষ্যতের ব্যাপার আছে। এর মধ্যে মা প্যারা দেয়। এরপর সে তাই ঝ্যানকে বলে সে বাইরে গিয়ে জব করতে চায়। ঝ্যান প্রথমে জিজ্ঞেস করে তার কি টাকার অভাব যে জব করা লাগবে। তারপর সে দাদির সাথে দেখা করতে আসে। দাদিকে জিজ্ঞেস করে ইয়ংয়ের হয়তো পোস্টপার্টাম সিনড্রোম দেখা দিয়েছে, কি করা যায় এখন। দাদি বলে এটা তো বাচ্চা হবার ৪ সপ্তাহের মধ্যে দেখা যায়, কিন্তু এখন কেন। ঝ্যান বলে হয়তো সে অনেকদিন ধরেই ডিপ্রেশনে। দাদি বলে তোমরা এখন স্বামী স্ত্রী, তোমাদের আলাদা রুমে ঘুমানো উচিত না। ইয়ংয়ের এখন স্বামীর যত্ন দরকার, তাই তোমার উচিত তার সাথে গিয়ে থাকা। ঝ্যান একটু আনইজি ফিল করে, আবার লজ্জাও পায়। সে রাতে ইয়ংয়ের রুমে যায়, কি করবে ভাবতে থাকে। তখন ওয়াংয়ের মা আসলে তাকে বলে জিনিসপত্র ইয়াংয়ের রুমে নিয়ে আসতে, আজ থেকে সে একসাথেই থাকবে। রাতে যখন ঝ্যান ইয়াংয়ের রুমের বাথরুমে ফ্রেশ হতে যায় তখন সে চিন্তা করে কিভাবে কি করবে। সেখানে আবার ইয়াংয়ের ড্রেস দেখে লজ্জাও পায়। এরপর একটা তোয়ালে পেঁচিয়ে বের হয়। অন্যদিকে ইয়াং রুমে এসে গাউন খুলতে যাবে, তখন সে ঝ্যানকে দেখে ভয় পেয়ে যায়। জিজ্ঞেস করে সে এখানে কেন। ঝ্যান বলে এটা তো আমারই রুম। ইয়াং তো দ্রুত ফ্রেশ হবার কথা বলে রুম থেকে চলে যায়। সেখানে গিয়ে নিজের ড্রেস দেখে আরো বেশি লজ্জা পায়। এরপর রুমে এসে চুপে চুপে আস্তে করে কম্বলে নিচে শুয়ে পড়ে। ঝ্যান তো জিজ্ঞেস করে বলে আমাদের সম্পর্ক থাকলে বাচ্চাও হ্যাপি থাকবে। এরপর সে জড়িয়ে ধরে ঘুমাতে চায়, কিন্তু ইয়াং বলে সে এসবে এখনো ইউজ টু না।
ঝ্যান আর কি করার, ঘুরে গিয়ে শুয়ে পড়ে আর বলে দ্রুত অভ্যস্ত হয়ে যাও। এরপর দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে ঝ্যান ইয়াংকে বলে তোমাকে অফিসের কাজের একটা ব্যবস্থা করে দিয়েছি, সময় মতো অফিসে চলে যাবে, বাসায় নার্স বাচ্চাকে দেখবে। এরপর ইয়াং অফিসে গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে ফোনকে বলে আমার স্ত্রী আজ কাজে আসবে, তুমি সবকিছু ম্যানেজ করে ইয়াংকে যেন স্পেশাল কেয়ার করা হয়, তবে যেন সন্দেহের সৃষ্টি না হয়। এরপর জিয়াং রিসেপশনে গিয়ে বলে নতুন একজন কাজে আসবে যার পদবি ট্যাং, তাকে যেন স্পেশাল কেয়ার করা হয়, ডিপার্টমেন্টে জানিয়ে দাও। কিন্তু রিসেপশনের থেকে তো ইয়ানশির ব্যাপারে জানানো হয়, আর তারাও ভাবে ইয়ানশির সাথে মিস হুয়ের কিছু একটা সম্পর্ক আছে, এজন্য স্পেশাল কেয়ার করতে বলেছে। তো অ্যাকাউন্ট সুপারভাইজার সংটিং তার অ্যাসিস্ট্যান্টকে স্বাগত জানাতে যায়। ইয়াং অফিসে আসে আর ইয়ানশিও আসে, দুজন মুখোমুখি হয়। ইয়ানশি জিজ্ঞেস করে ইয়াং এখানে কেন আসছে, তখন সংটিং এসে স্বাগত জানায়। ইয়ানশি জিজ্ঞেস করে তারা কিভাবে জানলো, তারা জানায় প্রেসিডেন্ট হুও তার জন্য স্পেশাল কেয়ার নিতে বলেছে। এটা শুনে ইয়ানশি তো সেই খুশি, কিন্তু ইয়াং মনে মনে অন্য কিছু সন্দেহ করে। এরপর অফিসে ঝ্যান তো একটা টিফিন বক্স নিয়ে ইয়াংকে দিয়ে বলে সময় মতো খেয়ে নিও মনে করে। ইয়াং টিফিন বক্সটা নিয়ে চলে যায়। তখন ইয়ানশি এসে ঝ্যানকে ধন্যবাদ জানায় তাকে স্পেশাল কেয়ার নেওয়ার জন্য। ঝ্যান বলে তোমার স্পেশাল কেয়ার নিতে কে বলল, আমি তো বলিনি। ঝ্যান চলে গেলে ইয়ানশি বুঝতে পারে অন্যরা ট্যাং ইয়ানের সাথে তাকে গুলিয়ে ফেলেছে। ইয়ানশি তো রেগে যায়। এরপর তো অফিসে কাজ করার সময় ইয়ানশি নানাভাবে ইয়াংকে ইনসাল্ট করতে থাকে, এমনকি অন্যদের দিয়ে অপমান করায়। তারপর তো অন্যরা সব কাজের প্রেশার ইয়াংকে চাপিয়ে দেয়। ইয়াং আর কি করার, মনে মনে বলে সবকিছু আমাকে এখন সহ্য করতে হবে। এরপর সব কাজ করে যখন আবারও ইয়াং তার টেবিলে আসে, তখন এরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলে, আর সেখানে ইয়াংকে বলে যে সে তো এটা নিতেও পারে। ইয়াং মনে মনে ভাবে সে প্রেগনেন্ট হয়ে যাওয়া একবার প্রজেক্ট ছেড়ে দিয়েছিল, এবার আর সে ছাড়বে না, তাই সে তখনই রাজি হয়ে যায়। এরপর ইয়ানশি বাজি ধরে যে আগে কন্ট্রাক্ট সাইন করতে পারবে সে জিতবে, আর যে হেরে যাবে সে অফিস ছেড়ে চলে যাবে। ইয়াং রাজি হয়ে যায়। এদিকে সুপারভাইজার এটা শুনে তো টেনশনে পড়ে যায়, কারণ তারা এখনো জানে ওয়েনশিকে স্পেশাল কেয়ার করতে হবে। তাই সুপারভাইজার প্ল্যান করে ডিজাইনের বেস্ট কপি ওয়েনশিকে দেবে, আর মোটামুটি একটা কপি ইয়াংকে। ওয়েনশি যেন বাজিতে হেরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অফিস শেষে ইয়াংকে খুব খুশি দেখে ঝ্যান জিজ্ঞেস করে এত খুশির কি আছে, আজ আমি একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি। সব শুনে ঝ্যান বলে কিন্তু এখন সিচুয়েশনটা ভিন্ন। মিস্টার ঝাং ইতোমধ্যেই হুয়ের সাথে কাজ করার প্ল্যান ত্যাগ করেছেন তার বাচ্চার চিকিৎসা করতে। ইয়াং জিজ্ঞেস করে তুমি কি জানো তার ছেলের কি রোগ আছে? ঝ্যান বলে ঝাং পরিবারে একটি গোপন রেখেছে এটি। ইয়াং নিজে মিস্টার ঝাংয়ের সাথে আলাপ করবে বলে। এরপর এখানে ইয়াং জানায় সে আর্কিটেক্ট ডিজাইন পুরস্কার পেয়েছিল, আর আগের বার প্রেগনেন্সির জন্য এই প্রজেক্টটা সে ছেড়ে দেয়। এখানে এটাও জানা যায় ইয়াং তার চিকিৎসা দক্ষতা তার দাদু থেকে পেয়েছে। তার দাদু বিখ্যাত প্রাচীন চাইনিজ চিকিৎসক ছিলেন, এজন্য ইয়াং হেল্প করতে পারবে মিস্টার ঝাংকে। ঝ্যান বলে আমি বাকি সব তথ্য জানি, তোমার দোষী বোধ করার কোনো দরকার নেই। এরপর জিজ্ঞেস করে অফিসে কেউ কিছু আজ বলেছে কিনা। ইয়াং অ্যাভয়েড করে যায়, কিন্তু ঝ্যান তো টেনশন করে ওয়েনশি ঝামেলা করতে পারে। এরপর জিয়াংকে ডেকে ঝ্যান অফিসে খোঁজ নিতে বলে। জিয়াং সুপারভাইজারকে জিজ্ঞেস করে যার কেয়ার করতে বলেছিলাম তার কি খবর। সুপারভাইজার বলে প্রেসিডেন্টের ভবিষ্যৎ কি। জিয়াং বলে প্রেসিডেন্টের স্ত্রী। সুপারভাইজার বলে তার স্পেশাল কেয়ার নিচ্ছে, কেউ তাকে কিছু বলেনি, আসলে কার যে কেয়ার নিচ্ছে তারাই জানে। এরপর সুপারভাইজার তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওয়েনশিয়ের অফিস রুম পরিষ্কার করার ব্যবস্থা করতে, মিস্টার হুও যেন কোনো কমপ্লেইন করতে না পারে। সে অ্যাসিস্ট্যান্ট আবার ইয়ংকে গিয়ে বলে ওয়েনশিয়ের রুম যেন অবশ্যই পরিষ্কার করে দেয়। ইয়ংয়ের কাছ থাকা সত্ত্বেও সে ইয়েনশির রুম পরিষ্কার করতে চায়। তখন আবার ইয়েনশি তাকে টিস করে বলে দেখলে তো ঝ্যান আমার কত কেয়ার করে, সামান্য কমপ্লেইন করায় নিজের বউকে দিয়ে আমার রুম পরিষ্কার করে দিতে পাঠিয়েছে। এরপর আরও বলে তোমার বোন ট্যাংওয়ান তো এসেছে, সে তো রেগে আসছে মনে হয়, তোমার জন্য তাকে অসুস্থ পঙ্গু বিয়ে করতে হচ্ছে, তোমাকে তো সে ঘৃণা করে। ইয়াং তো আপসেট হয়ে যায় এই কথা শুনে। বাসায় গিয়ে সে দেখে তার বোনের বিয়ের কার্ড এসেছে। সে সাথে সাথে তার বোনের কাছে ফোন করে। ট্যাংওয়ান তো দেখা যায় নিজের ইচ্ছেতেই বিয়ে করছে। সে বলে লু পরিবারের ছেলে পঙ্গু হতে পারে, কিন্তু তার অনেক প্রপার্টি, সে মরার পরে আমি সব পাবো, তাই আমার বিয়েতে আপত্তি নেই। সে ইয়াংকে হুও পরিবারের সাথে মিলে মিশে সুখী থাকতে বলে। ফোন রেখে ইয়াং কান্না করতে থাকে। তার বোনের সাথে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাদের মায়ের জন্য তাদের আজ এই পরিণতি হয়। ইয়াং বলে ওয়ান তুমি যেন সুখে থাকো, ভালো থাকো। এরপর মিস্টার ঝাংয়ের সাথে ইয়েনশি আর ট্যাং ইয়াং দেখা করে, কিন্তু মিস্টার ঝাং তো ইয়েনশিকে বেশি পাত্তা দিতে থাকে, তার সাথেই বিশেষ কেয়ার করতে থাকে, আর ইয়েনশিও আঙ্কেল আঙ্কেল করে গলে পড়তে থাকে। দুজনেই তাদের ডিজাইন দেখানোর জন্য বের করে, কিন্তু মিস্টার ঝাং ওয়েনশিকেই বেশি ইম্পর্টেন্স দিচ্ছিল। কিন্তু সে হঠাৎ ইয়ংয়ের ডিজাইন দেখে। এবার তো ইয়ংকে সে চিনতে পারে, সে আর্কিটেক্ট ডিজাইনের পুরস্কার পাওয়া, সে বেস্ট ডিজাইনার ইত্যাদি ইত্যাদি। ওয়েনশি তো এসব শুনে জ্বলতে থাকে। ইয়াং তো মিস্টার জিংকে বলে আপনি আমার সাথে চুক্তি সাইন করলে আপনার ছেলের চিকিৎসা ব্যবস্থা আমি করতে পারবো, আমি বিখ্যাত চাইনিজ চিকিৎসার সন্ধান জানি। ইয়েনশি বলে আমিও আপনাকে তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারি। কিন্তু ইয়াং বলে কিভাবে পাবে, আমার দাদু তো মারা গেছে। হ্যাঁ, উনি আমার দাদু ছিলেন, আর আমি ছোটবেলা থেকেই তার কাছে এসব চিকিৎসা বিজ্ঞান শিখিয়েছি।
মিস্টার ঝাং তো ইয়াংকে নিয়ে নিজের ছেলের কাছে নিয়ে যায়। ওয়েনশি তো রেগে আরও আগুন হয়ে যায়। মিস্টার ঝিং তার সাথে ডিল না করে ইয়াংকে নিয়ে চলে যায়। এদিকে বাসায় এসে দেখে টোয়ান তো ঝ্যানের গায়ে হিসু করে দিয়েছে। এরপর তাকে কোলে নিয়ে বলে, আরে তুমি বাবার গায়ে হিসু করে দিলে, যখন কথা বলতে শিখবে তখন ক্ষমা চেয়ে নিবে, কেমন? ঝ্যান রেগে বলে, ওকে ওয়াং মায়ের কাছে দিয়ে তুমি তোমার ড্রেস চেঞ্জ করতে সাহায্য করো। এরপর টানতে টানতে সে সেখানে নিয়ে যায়। তারপর ড্রেস চেঞ্জ করার ফাঁকে ঝ্যান জিজ্ঞেস করে, আজ দেরি হলো কেন? ইয়াং বলে সে মিস্টার ঝাংয়ের ছেলেকে দেখতে চায়। তারপর ডিজাইন ফাইনাল ফিনিশিং দিতে গিয়ে দেরি হয়ে যায়। এটা সাইন করার জন্য সে এখন রেডি। ঝ্যান তাকে শুভকামনা জানায়। তারপর রাতে শুতে যাবার সময় ঝ্যান তো রোমান্টিক হতে চেষ্টা করে। ইয়াং নিজেকে ছাড়াতে চায়। ঝ্যান দেয় না দেখে ইয়াং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? ঝ্যান কোনো উত্তর দেয় না। সেটা দেখে ইয়াং বলে, আমাকে ভালো না বাসলে এসব করার মানে নেই। ঝ্যান রাগ করে ফ্লোরে গিয়ে শুয়ে পড়ে। প্রথমে তো ইয়াং তাকে অনেক রিকোয়েস্ট করে, বাবু সোনা বলে, কিন্তু ঝ্যান মনে মনে বলে আরেকবার ডাকলেই যাব। কিন্তু ইয়াংও আর না ডেকেই ঘুমিয়ে পড়ে। ঝ্যান তো বলে হার্টলেস মহিলা। পরের দিন নাস্তার টেবিলে ইয়াং বলে, আজ আমার ছুটি, আমার বোনের বিয়েতে যাচ্ছি। কিন্তু ঝ্যান কিছু বলে না দেখে ইয়াং ভাবে গতরাতের ঘটনায় সে এখনও রেগে আছে। এরপর সে ঝ্যানের কাছে গিয়ে বলে, আমার দিকে তাকাও। কিন্তু ঝ্যানও কিছু বলে না দেখে ইয়াং তার গালে কিস করে দ্রুত সেখান থেকে চলে যায়। ঝ্যান তো একটু অবাক হয়, আবার লজ্জাও পায়। এদিকে ইয়ানশি তো আসে ওয়ানের কানে তার বোনের নামে বিষ ঢালতে। বলে, তার জন্য তোমার পঙ্গুকে বিয়ে করতে হচ্ছে, তাকে কি ঘৃণা করো না? ওয়ান বলে, অনেক ঘৃণা করি। ইয়ানশি তাকে একসাথে কাজ করতে বলে। এরপর ইয়ানশি চলে গেলে ওয়ান উল্টো তাকে গালি দেয়। এরপর ইয়াং অন্যান্যদের সাথে খাবার টেবিলে ছিল আর টুকটাক আলাপ করছিল। তখন একজন তাকে ডেকে বাইরে আসতে বলে। বাইরে এসে দেখে ইয়ানশির সাথে তার বোন ওয়ান দাঁড়ানো। ওয়ানের হাতের জুসের গ্লাস আর সেটা ইয়ংকে অফার করে সে। ইয়ানশি তো অপমান করতে থাকে, কিন্তু এক পর্যায়ে ওয়ান তাকে চেপে ধরে জুস খাইয়ে দেয়, যেটায় ঔষধ মিশিয়ে ইয়াংকে দিতে চেয়েছিল। তারপর দুজনে মিলে তাকে রুমে লক করে দেয়। ওয়ান বলে, সে তোমার ক্ষতি করতে চাইছিল, কিন্তু আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। এরপর ইয়াং তাকে ধন্যবাদ জানায়। এর মধ্যে ইয়াংয়ের কল আসে মিস্টার ঝাং থেকে, তাই সে ওয়ানের থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর মিস্টার ঝাংয়ের ছেলেকে ফাইনাল অকুপাচার করে চিকিৎসা করানো হয়। তারপর একটা প্রেসক্রিপশন দিয়ে 2 মাস ওষুধ দিতে বলে, এতে নাকি সে সুস্থ হয়ে যাবে। মিস্টার ঝাং তো পারলে পায়ে ধরে কৃতজ্ঞতা জানায়, কিন্তু ইয়াং বলে, আপনি আমার প্রজেক্টের ব্যাপারে হেল্প করতে পারেন চাইলে। মিস্টার ঝাং তো এক কথাই সবকিছু সাইন করে দেয়। ইয়াং যখন অফিসে এসে সেই চুক্তিটা সই হয়ে গেছে, সে জিতে গেছে জানায়, সবাই তো তাকে উল্টোপাল্টা বলতে থাকে। সবাই ভাবে ইয়াংয়ের তো ক্যারেক্টার খারাপ, সে হয়তো মিস্টার ঝাংয়ের সাথে বিছানায় গিয়ে এই চুক্তি সই করে নিয়েছে। ইয়াংকে তো অপমান সহ্য করতে হয়। এরপর তো ইয়ানশি এসে তাকে থাপ্পড় দিয়ে বলে, কাল এভাবে তাকে জুস দিয়ে ক্ষতি কেন করলো? ইয়াং বলে, তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে, তার জন্য এটাই ঠিক আছে। এরপর ইয়ানশি বলে, তোমার তো ক্যারেক্টার খারাপ, তুমি 10 জনের সাথে বিছানায় যাও, এরকম আরও কথা বলে অপমান করতে থাকে। ইয়াং বলে, তুমি তো হেরে গেছো, এখন অফিস থেকে তুমি বের হবে, আমি না। কিন্তু ইয়ানশি তো উল্টো ইয়াংকেই মারতে থাকে। এরপর কিছু ফেক ছবি এনে ইয়াংকে দুশ্চরিত্র প্রমাণ করে। শুধু তাই না, নিজের গলায় লাভ বাইট দেখিয়ে বলে সে কাল রাতে ঝ্যানের সাথেই ছিল। এখানে তো তুমুল মারামারি হতে থাকে। অন্যান্য মেয়ে স্টাফরাও ইয়াংকে দোষারোপ করতে থাকে। তখন আবার অফিস থেকে আরেক সুপারভাইজার এসে ওয়েনশিকে খোঁজ করে। সেও জানে মিস্টার হুও মনে হয় ইয়েনশির কেয়ার করতে বলেছে। এখন সবাই ইয়েনশির পক্ষে দেখে তার সাহস বেড়ে যায়। সে ভাবে ঝ্যান তো তাকেই ভালোবাসে। এবার অন্যরা তো ইয়াংকে মেরে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বলে ইয়েনশির কাছে, কিন্তু ইয়াং রাজি না, সে অন্যায় করেনি আর ক্ষমাও চাইবে না। এর মধ্যে সেখানে আসে ঝ্যান, কি হচ্ছে এসব জিজ্ঞেস করে। সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে ইয়াংকে গিয়ে তোলে আর জিজ্ঞেস করে কে এমন করেছে। এরপর তো সবাই ইয়াংকে দোষ দেয়, ইয়েনশির সাপোর্ট দেয়। ঝ্যান বলে, আমি এখানে আমার স্ত্রী ট্যাং ইয়াংয়ের কেয়ার করতে বলেছি, ইয়েনশির না। এরপর জিয়াংকে ডেকে জিজ্ঞেস করে 2 দিন আগে ইয়েনশিকে চাকরি থেকে বাদ দিতে বলেছে, কিন্তু এখনও সে এখানে কেন? জিয়াং বলে তার ভুল হয়েছে। ঝ্যান এবার সবার সামনে ক্লিয়ার করে ইয়েনশির প্রতি তার কোনো অ্যাট্রাকশন নেই, ইয়েনশি জোর করে তার পিছু নিয়েছে। ঝ্যান এবার ইয়াংয়ের হাত ধরে বলে, আমার স্ত্রী সন্তান আছে আর আমি তাদেরকে অনেক ভালোবাসি। ইয়েনশি এভাবে অপমানিত হয়ে রাগে ক্ষোভে জ্বলছে। এর মধ্যে তার বাবা এসে তাকে থাপ্পড় মেরে বলে, তোমাকে আর মানুষ করতে পারলাম না, তুমি আমাকে আর কত বিপদে ফেলবে। এরপর ঝ্যান বলে, আঙ্কেল ইয়েন, আপনার কাছে 2টো অপশন। ইয়েনশিকে বিদেশে পাঠাবেন, 10 বছর আগে যেন দেশে না আসে, আর নইলে হুয়ের সাথে ইয়েন কোম্পানি আর কোনো বাণিজ্য করবে না। মিস্টার ইয়েন তো মেয়েকে বিদেশে পাঠাবে বলে। ইয়েনশি তো এবার অনেক রিকোয়েস্ট করে, এমনকি ইয়াংকেও বলে, কিন্তু লাভ হয় না। এমনকি মিস্ট্রেস হয়ে থাকতে রাজি। এসব শুনে ইয়াং তাকে নির্লজ্জ বলে। এরপর ইয়ানশি রেগে বলে, ঝ্যান তোমাকে কেন বিয়ে করেছে? সে চাইলে আরও 2-3টা বিয়ে বা মিস্ট্রেস রাখতে পারত। ঝ্যান বলে, মিস্টার ইয়েনের কি একাধিক স্ত্রী মিস্ট্রেস আছে নাকি? মিসেস ইয়েন জানে। মিস্টার ইয়েন তো রেগে মেয়েকে মারতে যায়, চুপ করতে বলে সে। ঝ্যান বলে, হুও এবং ইয়েনের মধ্যে সহযোগিতা সম্পূর্ণরূপে স্থগিত করা হলো। ইয়েনশি বিদেশে গেলে আবারও চালু হবে, আর মার্কেটিং ম্যানেজার আর সুপারভাইজারকে বরখাস্ত করা হলো। এরপর তারা বাসায় ফিরে আসে। ওয়াংয়ের মা বলে, টোয়ান তাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে।
ঝ্যান বলে, আজ মায়ের মন ভালো নেই, তাই তুমি মাকে গেটের কাছ থেকে নিতে এসেছো? আমার সাথে বেশি দুষ্টুমি কেন করো? এরপর রাতে ইয়াং যখন বাচ্চা নিয়ে বসেছিল, ঝ্যান তো খালি গায়ে ইয়াং এর সামনে আসে। ইয়াং তো তাকে দেখে একটু লজ্জা পেয়ে যায়। এরপর ঝ্যান পাশে এসে আজকের ঘটনার জন্য সরি বলে। সে খেয়াল রাখতে পারেনি বলে এমনটা ঘটেছে। ইয়াং বলে, আমি কিছুই মনে করিনি, এটা তো আমার সাথে প্রায়ই হয়। ঝ্যান বলে, আমি প্রমিস করছি এরপর থেকে আর এমন হবে না। এরপর কিস করতে শুরু করে, কিন্তু একটু পরেই বাচ্চাটা কান্না করে দেয়। ঝ্যান এরপর বলে, আজ 3 জন একসাথে ঘুমাবো, কিন্তু ইয়াং বাচ্চার অজুহাত দেখায়। ঝ্যান তখন বেবিকে বলে, তুমি মা এবং বাবার অনুভূতিতে আঘাত করেছো। এরপর ঝ্যানকে বিশ্রাম নিতে বলে। ঝ্যান বলে, ঠিক আছে, যাবার আগে 3টা কিস করতে হবে। ইয়াং প্রথমে না বললেও পরে কিস করে। এরপর ঝ্যান উঠে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। পরের দিন ব্রেকফাস্ট টাইমে মিস্টার এবং মিসেস ট্যাং আসে। তারা তো এসে একদম গলে পড়ে নাতির জন্য, কিন্তু ইয়াং বারবার দূরে সরিয়ে দেয়। তখন তার মা সেই টাকার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ইয়াং বলে সে আর টাকা দিতে পারবে না। বিয়ের সময় হো পরিবার যা দিয়েছে সেটাই অনেক, কিন্তু তারা তো নাছোড়বান্দা, টাকা চায়। নানাভাবে ইমপ্রেস করতে থাকে, নাতিকে কোলে নিতে চায়, কিন্তু ইয়াং তো তাদের বের করে দিতে বলে ওয়াং মাকে। তারা চলে গেলে ঝ্যান ইয়াংকে সান্ত্বনা দেয়, মন ভালো করতে চেষ্টা করে। এদিকে তারা বেরিয়ে তো রাস্তা দিয়ে যাবার সময় একে অপরকে দোষ দিতে থাকে। এক পর্যায়ে তারা চরম মারামারি করতে শুরু করে। একটু পরে ঝ্যানের কাছে ফোন আসে, তারা হসপিটালে ভর্তি। ঝ্যান এবার ইয়াংকে জানায়। তারপর তারা হসপিটালে যায়। সেখানে ওয়ান ছিল, সে সবকিছু খুলে বলে। ইয়াং ভেতরে গেলে ওয়ান বাচ্চার সাথে খেলতে চায়, কিন্তু ঝ্যান বলে, তোমার হাতে জীবাণু থাকতে পারে। ওয়ান তো এসে ইয়াংকে এটা নিয়ে কমপ্লেইন করে যে তোমার বর আমাকে বাচ্চার সাথে খেলতে দিচ্ছে না। এখন আবার এদের বাবা মা ঝ্যানকে আর ইয়াংকে দোষ দিতে থাকে। এখানেও তারা টাকা চায়, কিন্তু ইয়াং বলে, আজ সম্পর্ক শেষ করতে আসছি, এরপর আর যোগাযোগ করতে আসবো না। তারপর তারা চলে গেলে ওয়ান বলে, সারা জীবন আমাকে তো তেমন কেয়ার করলে না, অথচ আমি ছিলাম তোমাদের আপন মেয়ে আর ইয়াং দত্তক মেয়ে, তাও আমি তোমাদের চিকিৎসা বাবদ 50,000 টাকা দিয়ে যাব। এরপর ওয়ান চলে গেলে আবার দুজনে হসপিটালে মারামারি শুরু করে দেয়। এদিকে রাতে ঝ্যান বলে, তোমার দত্তক বাবা মায়ের ব্যাপারটা দেখেছি, তারা আর তোমাকে ডিস্টার্ব করবে না। এরপর জিজ্ঞেস করে, তুমি তাদের টাকা দেওয়ার জন্য চাকরি করতে চেয়েছো? ইয়াং বলে, আরেকটা কারণ ছিল, কিন্তু সেটা সে একদমই বলে না। তখন ঝ্যান বলে, তুমি কি আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছো? ভুলেও এটা ভাববে না। তুমি যেই হও না কেন, যাই হও না কেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কখনো ডিভোর্সের কথা বলবে না। ইয়াং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? ঝ্যান বলে, আমি কাউকে কখনো ভালোবাসিনি, তাই জানি না এই ফিলিংটা কেমন হয়। তারপর তারা কিস করতে শুরু করে, কিন্তু আবারও বাচ্চার প্রেশার। এরপর ঝ্যান ওয়াং মাকে ডেকে বাচ্চা নিয়ে যেতে বলে। তখন ওয়াং মা মজা করে বলে, আপনার বউয়ের সাথে সুন্দর রাত কাটান। ঝ্যান তো লজ্জা পেয়ে যায়। এরপর তো তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক, রোমান্টিক মুহূর্ত চলে আসছে। পরের দিন ব্রেকফাস্ট করতে করতে ঝ্যান বলে, আজকে টোয়ানকে নিয়ে আমি অফিসে যাব, সে বড় হচ্ছে, আমাদের অফিসটা তার অবশ্যই দেখা উচিত। এরপর টোয়ানকে বলে, তোমার মা আমাদের সাথে যাবে কিনা জিজ্ঞেস করো তো। ইয়াং আর কি করার, সেও বলে দেয় যাবে। ঝ্যান তার হাতে বিয়ের আংটিটা পরে নেয়। এরপর ইয়াংকে বলে, এখন থেকে আমার নাম ধরে না, বরং আমাকে হাজবেন্ড ডাকবে। এরপর অফিসে যখন ঝ্যান ছেলে নিয়ে কাজ করছিল, অন্যরা উকি মেরে দেখছিল আর বলছিল, মিস্টার হোয়ের এত সুন্দর ছেলে আছে জানতাম না। এরপর ঝ্যান তাদের দেখে ফেলে আর বলে, উকি ঝুঁকে না মেরে রুমে এসে দেখে যাও। সবাই আসে আর ঝ্যান সবাইকে পরিচয় করিয়ে দেয়, টোয়ান তার ছেলে। ঝ্যান একটু বেশি ছেলেকে শো অফ করে দেখে। স্টাফরা নিজের মধ্যে সমালোচনা করছে। এরপর ঝ্যান তাদেরকে নিয়ে শপিং করতে যায়। ইয়াং বলে তার সব আছে, তবুও ঝ্যান তাকে নিতে বলে। তখন ইয়াং একা একা শপিং করছিল। তখন সেখানে ইয়েনশি চলে আসে আর ইয়ংকে দেখে তো মনে মনে যাচ্ছে তাই বলতে থাকে, এখানে আমার আরেকটা মেয়েকে দেখি, যার নাম শিনো। ইয়ে ফ্যামিলির বড় মেয়ে, যদিও দত্তক নেয়া। এখানে দুজনের কথোপকথন শুনে জানা যায় ঝ্যানের সাথে ছোটবেলায় হয়তো শিনোর বিয়ে হয়েছিল। এখন বিদেশ থেকে ফিরে এসেছে, বিয়ে করতে হবে, কিন্তু ঝ্যান তো অন্য কাউকে বিয়ে করেছে। ইয়েনশি তো এখন শিনোর সাথে এক হয়ে ইয়াংকে অপমান করতে চায়। শিনো মনে মনে ভাবে, ইয়ং আর ঝ্যানের ডিভোর্স হয়ে গেলে বাচ্চার জন্য ঝ্যান আমাকে বিয়ে করবেই, আর যেহেতু আমি মা হতে পারবো না, তাই ওর বাচ্চা নিজেকে বাচ্চা মনে করেই মানুষ করব। এরপর ইয়েনশি যায় ইয়াংকে অপমান করার জন্য, নানাভাবে তাকে অপমান করে। দুজনের মধ্যে এক প্রকার হাতাহাতি শুরু হয়। এমনকি ইয়াংকে বলে, তোমার তো টাকা নেই, তাই এসব কিনতে পারবে। সেলস গার্ল তখন তার হাতে ড্রেস নিয়ে নেয়। এরপর দেখা যায় সেটা নষ্ট হয়ে গেছে একটু, কিন্তু ইয়াং সেটা না করলেও তাকে দোষ দেয়। ইয়াং তো ঝ্যানকে ডাকতেই যাবে, কিন্তু ইয়েনশি বলে টাকা না দিয়ে পালিয়ে যাবার ধান্দা। এরপর ম্যানেজার এসেও ইয়াংকে অপমান করতে শুরু করে। তখন সে চিৎকার করে জিয়াংকে ডাকে। ঝ্যান সাথে সাথে চলে আসে। তাকে দেখে ইয়েনশি শকড হয়ে যায়, আর শিনো তো আড়াল থেকে তাকে দেখে চলে যায়। ঝ্যান তো দোকানের ম্যানেজারকে বদলি করার অর্ডার দেয় আর ইয়েনশির বাবাকে জানাতে বলে আজ রাতেই যেন ইয়েনশি বিদেশে চলে যায়, না হলে ইয়েন পরিবারের সাথে তার আর সম্পর্ক থাকবে না। এরপর ইয়াংকে নিয়ে ঝ্যান আরও মার্কেটিং করতে চলে যায়। শিনো তো বাসায় এসে তার বাবাকে কমপ্লেইন করে, ঝ্যান আজ একটা মেয়েকে নিয়ে শপিং করেছে, অথচ আমরা এঙ্গেজড। ওই মেয়েকে বিয়ে করেছে বাচ্চার জন্য, আমি কি তার যোগ্য না? সেখানে শিনোর ভাই ছিল, সে বলে তুমি দত্তক কন্যা, তাই ভুলে যাও ঝ্যান তোমায় বিয়ে করে হুয়ো পরিবারে নেবে। শিনো তো আরও রাগ দেখায়। তার বাবা বলে আগামীকাল দেখা করতে যাবে ঝ্যানের সাথে।
কারণ একটা কথা দিয়ে সেটা না রাখা মানে ইয়ে পরিবারের অপমান। শিনো বলে ওদের ডিভোর্স হয়ে গেলে আমি ঝ্যানকে বিয়ে করে সন্তানের মা হব। তখন তার ভাই বলে এতটা হিংস্র হয়েও না, ইয়ে পরিবারের অসম্মান করো না। শিনো মনে মনে বলে আমি এখন বড় মেয়ে, তাই আমার সাথেই ঝ্যানের বিয়ে হতেই হবে, যেহেতু আসল মেয়েকে এখনো পাওয়া যায়নি। রাতে বাসায় ফিরে এত জিনিস দেখে ইয়াং বলে আমি তো এত জিনিস কিনিনি। ঝ্যান বলে তুমি যা যা ট্রাই করেছো সবই কিনেছি, কারণ আমি চাই না তোমার ট্রাই করা জিনিস অন্য কেউ নিক। এরপর ইয়াংকে কোলে করে বেডরুমে নিয়ে যায় সে। পরদিন ইয়াং আর বাচ্চাকে অফিস রুমে রেখে ঝ্যান মিটিংয়ে যায়। তখন মিস্টার ইয়ে আর শিনো সেখানে চলে আসছে। শিনো এসে তো উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, কিন্তু মিস্টার ইয়ে তো বাচ্চাকে দেখে বলে এই বাচ্চা দেখতে আমার হারিয়ে যাওয়া মেয়ের ছোটবেলার মতো। শিনো এসে বিয়ের কথাবার্তা নিয়ে কথা বলতে শুরু করে। মিস্টার ইয়ে তাকে চুপ করতে বলে। ইয়াং বলে ঝ্যান মিটিংয়ে গেছে, আপনারা বাইরে ওয়েট করুন, আমার বাচ্চার ঘুমাতে সমস্যা হচ্ছে। শিনো বলে আমাকে দাও, এরপর ওর সৎমা হব আমি, আমাকেই ওর দেখভাল করতে হবে। ইয়াং জিজ্ঞেস করে এসবের মানে কি? শিনো বলে আমার আর ঝ্যানের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তুমি না আসলে আমাদের বিয়ে হয়ে যেত, বিদেশ থেকে এজন্য এসেছি। ইয়াং তো মন খারাপ করে থাকে এটা শুনে। এর মধ্যে ঝ্যান চলে আসে আর জিজ্ঞেস করে মিস্টার ইয়ে আর শিনো এখানে কি করতে আসছে? শিনো বলে আমরা আমাদের বিয়ের জন্য এখানে এসেছি, যদিও আমরা অনেক বছর ধরে আমার বোনকে খুঁজেছি, কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি, সুতরাং এখন থেকে আমার সাথেই বিয়ে হবার কথা তোমার। ঝ্যান বলে তুমি শুধু একজন দত্তক কন্যা, এর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? শিনো তো তার যুক্তিতে অটল। ইয়াং তো নিজেকে খুব ছোট মনে করতে থাকে। তখন ঝ্যান তাকে বুঝিয়ে বলে ছোটবেলায় আমার দাদু ইয়ে পরিবারের বড় মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে, কিন্তু এরপর হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়, মেয়েটা হারিয়ে যায়, ইয়ে পরিবার বিদেশে চলে যায়, আমার দাদুও কোমায় চলে যায়। তারপর এটা নিয়ে আর কোনো কথা তোলেনি। তারপর মিস্টার ইয়েকে বলে আমার দাদু আমাকে বলেছিল আমার বয়স 28-এর মধ্যে মেয়েকে পাওয়া গেলে আমি বিয়ে করব, কিন্তু আমার বয়স এখন 30। মিস্টার ইয়ে বুঝতে পারে তার এখন এখানে ভুল হচ্ছে। এরপর সে ফিরে যাবার আগে ট্যাং ইয়াং সম্পর্কে জানতে চায়, কারণ তার হারিয়ে যাওয়া মেয়ের সাথে অনেক মিল পাচ্ছে। ঝ্যান জানায় সে ট্যাং পরিবারের দত্তক মেয়ে। এরপর আরও কিছু জিজ্ঞেস করার আগে শিনো অসুস্থতার ভান করে আর মিস্টার ইয়ে তাকে নিয়ে বের হয়ে আসছে। ঝ্যানও ব্যাপারটা খেয়াল করে। মিস্টার ইয়ে আর ইয়াংয়ের মধ্যে কানেকশন খুঁজে বের করার জন্য ভাবতে থাকে, তাই সে ইয়াংকেও কিছু প্রশ্ন করে। বাসায় এসে ইয়াং দাদিকে কল করে জিজ্ঞেস করে ঝ্যানের এঙ্গেজমেন্ট নিয়ে, দাদিও তাই বলে। এরপর ইয়াং তো মন থেকে অনেক কষ্ট পায়, কিন্তু দাদি বলে সেখানে আসল মেয়ের কথা বলা ছিল, দত্তক মেয়ের না, তাই টেনশন করো না। কিন্তু ইয়াং তবুও চিন্তা করে। আড়াল থেকে ঝ্যান এসব শুনে ফেলে আর সে বেরিয়ে এসে জিয়ংয়ের সাথে আলাপ করে এঙ্গেজমেন্ট ভেঙে ফেলার ব্যাপারে ইয়ে পরিবারের সাথে আলোচনা করতে হবে। পরের দিন ইয়ে পরিবারের ছেলে ইয়ে বিশিয়ান দেখা করতে আসে ইয়ংয়ের সাথে, কারণ আগের দিন তার বাবা আর বোনকে ইয়ংকে প্যারা দিয়ে গেছে। তো বিশিয়ান একটা ভায়োলিন গিফট নিয়ে আসে। তারপর বিশিয়ান যখন টেউনেকে দেখে তখন তার মনে পড়ে হারিয়ে যাওয়া বোনের স্মৃতি। সে ঝ্যানকে জিজ্ঞেস করে ইয়াংকে কোনোভাবে আপনাদের হারিয়ে যাওয়া মেয়ে? ঝ্যান প্রথমে মানতে চায় না। বিশিয়ান তখন এক ফাঁকে বাচ্চার একটা চুল নিয়ে আসে ডিএনএ টেস্ট করে দেখবে তাই। সেদিন রাতে ইয়াং একা একা রুম লক করে বাচ্চাকে নিয়ে থাকে, কিন্তু ঝ্যান ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢোকে। এরপর ইয়াংকে বলে আমাকে একটু সময় দাও, আমি বুঝতে পারছি তুমি টেনশনে আসছো, কিন্তু আমি সবকিছু ক্লিয়ার করে দেব। পরের দিন তারা ঝ্যানের দাদুকে দেখতে চায়, সে কোমায় আছে। ঝ্যানের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে তিনি কোমায়। এরপর ঝ্যান জানায় আজ তার জন্মদিন, ইয়াং তো বাসায় গিয়ে একসাথে সেলিব্রেট করবে বলে। এরপর ঝ্যান বেরিয়ে আসে বিশিয়ানের সাথে দেখা করার জন্য, আর তখন রিপোর্ট হাতে আসে আর বিশিয়ানের সাথে জোয়ানের ডিএনএ মিলে যায়। সে গেস করে ইয়াংই তার হারিয়ে যাওয়া বোন। ব্যান কিছুটা স্বস্তি পায়, একভাবে না একভাবে তার সাথে ইয়াংয়ের বিয়েটা হয়েই গেল, এতেই সে হ্যাপি। এরপর ইয়াং মার্কেটে জিনিসপত্র কিনছিল, সেখানে শিনো এসে যায় আর শিনো তো উল্টোপাল্টা বলতে থাকে। ইয়াং কম যায় না, সেও প্রতি কথার প্রতিবাদ করে। শিনো তো বলে তোমাদের ডিভোর্স হবে, তখন কি করবে? ইয়াং বলে কই, আমি তো কিছু শুনিনি। শিনো রেগে চলে যায়। ইয়াং তার বাচ্চাকে বলে তোমার বাবা অবশ্যই সব সমাধান করে ফেলবে। এদিকে ঝ্যান আর বিশিয়ান দেখা করে মিস্টার টং এর সাথে। তাকে জিজ্ঞেস করে সে ইয়াং কোথায় কিভাবে পেল। মিস্টার ট্যাং সবকিছু খুলে বলে। এরপর বিশিয়ান তাকে 10 মিলিয়নের ক্রেডিট কার্ড দিয়ে বলে ইয়াংকে আর ডিস্টার্ব না করতে আর তাকে মানুষ করার জন্য ধন্যবাদ। তারা চলে যাবার পর মিস্টার ট্যাং নিজের গালেই নিচে মারে। কার মেয়েকে সেইভাবে ছোট করে দেখেছে সারা জীবন? সম্ভ্রান্ত ইয়ে পরিবারের মেয়ে। এদিকে শিনো বাসায় এসে চাকরকে জিজ্ঞেস করে তার মায়ের ভায়োলিন কোথায়। চাকর জানায় সেটা বিশিয়ান তো মিসেস হোকে গিফট করেছে। শিনো রেগে আগুন, ফোনটা ছুঁড়ে মারে। বিশিয়ান সেখানে চলে আসে, তাকে দেখে শিনো নরম ব্যবহার করে, কিন্তু বিশিয়ান তার আসল বোনকে পেয়ে গেছে, এসব বোন তার লাগবে না। এমনিও সে শিনোকে বোন বলে মানতে পারে না, তার উপর তার ব্যবহারও ভালো না। এরপর বিশিয়ান তার বাবার সাথে অফিসে দেখা করে কথা বলার ফাঁকে সে জানায় সে তার হারানো বোনকে পেয়ে গেছে। এরপর রিপোর্ট দেখায় মিস্টার ইয়ে ভীষণ খুশি, এখনই মেয়ে আর নাতিকে আনতে চায়, কিন্তু বিশিয়ান বলে বাসায় তো একজন ঝামেলা আছে, তাকে আগে সামলাতে হবে। মিস্টার ইয়ে বলে শিনোকে বিদেশে পাঠিয়ে দেব, আর বিশিয়ান বলে 1 সপ্তাহ পর টোয়ানের জন্মদিন, সেখানে আমরা তার পরিচয় উন্মোচন করব। মিস্টার ইয়ে বলে আরও 1 সপ্তাহের অপেক্ষা।
এরপর রাতের বেলায় ঝ্যান কথার ফাঁকে বলে, আমি যদি তোমার আসল বাবা মাকে খুঁজে দিতে পারি তুমি খুশি হবে? ইয়াং বলে, তোমাকে এত প্রেশার নিতে হবে না। এরপর ইয়াং আবারও মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চলে যায়। ঝ্যান রাজি হয় আর পরের দিন ব্যবস্থা করে দেবে বলে। তখন তারা আবারও কিস করতে যায়, কিন্তু বাচ্চা ডিস্টার্ব করে। পরের দিন মিস্টার ইয়ে আর বিশ্বন্ত 5 মিলিয়ন টাকা দিয়ে শিনুকে বিদেশে যেতে বলে সব সম্পর্ক শেষ করে। কিন্তু শিনু তো রাজি না। বিশ্বয়ন বলে, বেশি বাড়াবাড়ি না করে যেটা বলা হয়েছে সেটা শুনলেই ভালো হবে। এদিকে সকালে ঝ্যান বাচ্চাকে খাওয়াচ্ছিল, তখন ইয়াং বলে, তোমার অফিসে লেট হবে, আমি খাইয়ে দিচ্ছি। এরপর ঝ্যান অফিসে গেলে জিয়াং হসপিটাল থেকে ফোন করে যে ঝ্যানের দাদুর জ্ঞান ফিরে এসেছে। ইয়াং দ্রুত দেখা করতে চায়, কিন্তু দাদু জিজ্ঞেস করে, তুমি কে, পরিচয় কি, ভুয়ো পরিবারে কিভাবে আসলে? ইয়াং সব বলার পরে দাদু বলে, ঝ্যানের বিয়ে অন্য কারোর সাথে হবে, তুমি তাকে ডিভোর্স দেবে, এরকম আরও কথা বলতে থাকে। ইয়াং তো বুঝতে পারে না কি করবে। এর মধ্যে ঝ্যান এসে তাকে বুঝিয়ে বলে, আর এও বলে, ইয়াং হলো ইয়ে পরিবারের বড় মেয়ে যে হারিয়ে গিয়েছিল, আর আমার বাগদত্তা, আর তাকে আমি বিয়ে করেছি। এর মধ্যে মিস্টার ইয়ে আর বিশিয়ান দেখা করতে আসে। তখন ঝ্যান বলে সে ইয়াংকে সবকিছুই খুলে বলেছে। মিস্টার ইয়ে যখন ইয়াংকে জিজ্ঞেস করে তার কিছু মনে আছে কিনা, ইয়াং তো সেন্স হারিয়ে ফেলে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার ছোটবেলার স্মৃতি, তার বাবার সাথের স্মৃতি। আর একদিন সে পানিতে ডুবে যায় অ্যাক্সিডেন্টালি, আর সেখান থেকেই নিখোঁজ। ইয়াংয়ের জ্ঞান হারানোতে সবাই বেশ উদ্বিগ্ন। ডক্টর ডাকা হয়, ডক্টর সবাইকে বের করে চেক আপ করে। এদিকে বাইরে সবাই ছোটখাটো ঝামেলা করতে থাকে। মিস্টার ইয়ে বলে সে তার মেয়ে নাতনিকে নিয়ে যাবে, ডিভোর্স করাবে। এদিকে ঝ্যানের দাদুর আচরণ দেখে দাদিও তাকে বকা দেয়, ইয়াংয়ের কাছে ক্ষমা চাইতে বলে। বিশিয়ান তার বাবাকে বলে, ভুল বোঝাবুঝি বাদ দিয়ে সবাই মিলেমিশে থাকাই ভালো। এর মধ্যে ডক্টর এসে বলে প্রেগনেন্সির সময় তার ব্রেইনে একটু সমস্যা হয়, আর সেটার জন্য আজ একটা শখে সে সেন্স হারায়, অপারেশন করতে হবে। মিস্টার ইয়ে দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে বলে। অন্যদিকে অপারেশনের পর সেন্স ফিরলে ইয়াং তো এখন নতুন কাউকে চিনতে পারে না। নিজের বাচ্চার স্বামী তার কাছে অচেনা, কিন্তু ঝ্যানের মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে সে বেশ ইমপ্রেস, তাই তাকে স্বামী মানতে অসুবিধা নেই। ইয়াংয়ের স্মৃতি আবার ছোটবেলায় ফিরে যায়, যখন সে হারিয়ে গিয়েছিল। এরপর বাবা ভাইকে দেখে তারা চিনতে পারে। ইয়াং এরপর ঝ্যানকে স্বামী হিসেবে পেতে সমস্যা নেই বলে। এদিকে শিনো তো বাসায় কাউকে না পেয়ে বুঝতে পারে না কি হচ্ছে। বাসা থেকে তাকে চলে যাবার জন্য বলা হচ্ছে, কিন্তু সে প্ল্যান করছে কিভাবে ঝ্যান আর ইয়াং এর ডিভোর্স করাবে। এদিকে হসপিটালে তো ইয়াং তার বাচ্চা আর স্বামীর কিউটনেস দেখে মুগ্ধ। তার বাবা ভাই তো তাকে নিয়ে যেতে চায়, কিন্তু সে তার স্বামীর সাথেই থাকবে। ঝ্যানও একটা সুযোগ চায়, কি আর করা, মিস্টার ইয়ে রাজি হয়। এরপর রাতে ঝ্যান ইয়াং এর সাথে হসপিটালে থাকে, কেয়ার করে। ইয়াং সকালে ঘুম থেকে উঠে মর্নিং কিস করে ঝ্যানকে। ঝ্যান বলে যদিও স্মৃতি মনে না পড়ে তবুও সে নতুন করে আমাকে ভালোবাসবে। এরপর তো আবারও ইয়াং এর মাথা ব্যথা শুরু হয়, আর আবারও তার মনে পড়ে সে তো সবকিছু ভুলে গিয়েছে। তখন ঝ্যানকে ধন্যবাদ জানায়। ঝ্যান বলে এটা এমন কিছুই না। এরপর মিস্টার ইয়ে আর বিশিয়ান আসে। তারা তো ঝ্যানকে টিস করে যে তাদের মেয়ের সাথে জোর জবরদস্তি করছে কিনা, এসব আর করা যাবে না, কাগজে লিখে সাইন করে এগ্রিমেন্ট দিতে হবে। ঝ্যান সাথে সাথে কাগজে লিখে সাইন করে দেয়। এরপর বিশিয়ান তো যায় শিনোকে বাসা থেকে বের করতে, এক প্রকার জোর করে বের করে দেয় বাড়ি থেকে। শিনো বলে এর ফল ভালো হবে না, বিশিয়ান তো ফলও রাখতে বলে। অন্যদিকে দাদু ইয়াং এর কাছে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। ইয়ং বলে আমি সবকিছু ভুলে গেছি। এরপর রাতে ইয়ং আর ঝ্যান একসাথে ছিল। তখন মিস্টার ইয়েকে কল করে বলে টোয়ানের জন্মদিনে তার আসল পরিচয় প্রকাশ করা হবে। এতে ঝ্যান আর ইয়ং এর আপত্তি নেই। এরপর দুজনের মধ্যে রোমান্টিক সময় কাটে। এর মধ্যে টোয়ানের জন্মদিন চলে আসে, সবাই প্রেজেন্ট হয়, গেস্ট আসে, সুন্দর করে সেজে ওয়ান আসে, সব অনুষ্ঠান শুরু হয়। কিন্তু এর মধ্যে শিনো এসে ঝামেলা শুরু করে। ঝ্যান তাকে পাশে নিয়ে ঝামেলা করতে নিষেধ করে দেয়, এমনকি একটা থাপ্পড়ও মারে। শিনো তো ইয়োকে অপমান করে শেষে চলে যায়। এদিকে অনুষ্ঠান আবারও কন্টিনিউ হয়। এখানে ইয়ং এর আসল পরিচয়, হারিয়ে যাবার ঘটনা সব বলা হয়। তখন তার নাতির প্রথম জন্মদিন ভালো করে পালন করা হয়। অনুষ্ঠান শেষে ওয়ান আর ইয়াং কথা বলতে থাকে। সেখানে ওয়ান তার পঙ্গু স্বামীকে নিয়ে উল্টোপাল্টা বলতে থাকে। এগুলো আবার তারা শুনেও ফেলে। তখন ওয়ান লজ্জা পড়ে যায়। এরপর ফ্যামিলি ডিনারে ইয়ং এর মেডিসিন নিয়ে পড়ার ব্যাপারে কথা আসে, আর সবাই রাজি হয়ে যায়। রাতে তো ঝ্যান প্রচুর ড্রিঙ্কস করে। এরপর তাদের মধ্যে আবারও রোম্যান্স হয়। পরের দিন শিনো অফিসে এসে আবারও বলে তাকে কেন বের করে দেওয়া হবে, কিন্তু তার ভাই তাকে পাত্তাই দেয় না। শিনোর মাও তাকে ফোন করে বলে কি লাভ হলো ইয়ে পরিবারের সম্পত্তি যদি না হাতাতে পারো। পরের দিন ইয়ং আর ঝ্যান অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায়, অনেক মজা করে, এনজয় করে। তারপর ইয়াংকে ইয়ে পরিবারের প্রপার্টি বুঝিয়ে দেওয়ার অকেশন হয়। সেখানে আবার মিস্টার অ্যান্ড মিসেস ট্যাং টাকা দাবি করে, ঝামেলা করে, কিন্তু অবশেষে পুলিশে দিয়ে দেওয়া হয় তাদেরকে। এদিকে শিনো তো অসহায় হয়ে পথে ঘোরে। এদিকে ইয়াংকে মিস্টার ইয়ে অফিসে এনে পরিচয় করায়, শেয়ার বুঝিয়ে দেয়। ইয়াং এরপর মেডিসিন স্টাডিতে জয়েন করে। সেখানে একটা ছেলে আবারও তাকে পছন্দ করতে শুরু করে, কিন্তু ইয়াং খুব একটা পাত্তা দেয় না। এর কিছুদিন পরে তো শিনো কিছুই বুঝতে না পেরে প্রতিশোধ নিতে টোয়ানাকে কিডন্যাপ করে।
এমনকি তাকে মেরে ফেলবে হুমকি দেয়। সবাই ভয় পেয়ে যায় আর সবাই শান্ত হতে বলে, কিন্তু সে তো পাগলের মতো করতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় আর বাচ্চাটাকে উদ্ধার করে। এর কিছুদিন পর ইয়াং তার টেস্ট টিউব বেবি প্রজেক্টে সফল হয়। সেদিন তাকে অভিনন্দন জানাতে এসে সেই নতুন ছেলেটা তাকে প্রপোজ করে। ইয়াং বলে, আমার স্বামী সন্তান আসছে। এবার এসব দেখে ঝ্যান খুব জেলাস ফিল করে আর বলে, তোমার কি আমায় নিয়ে সমস্যা? ইয়াং বলে, তুমি আমার সেরা হ্যান্ডসাম হাজবেন্ড। সেদিন রাতে ইয়াং আর ওয়াং একসাথে ডিনার করার ফাঁকে ইয়াং অসুস্থ বোধ করে। তখন ওয়ান বলে, চেক করে দেখো পালস, মনে হয় প্রেগনেন্ট। ইয়াং তো বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। তখন ঝ্যান নিতে আসছে। ইয়াং জানায় সে প্রেগনেন্ট। ড্রামার শেষে আমরা তিনজনকে হ্যাপি দেখি, আরেকজনের জন্য অপেক্ষা করতে থাকে তারা। আর এভাবেই তাদের ঝড় ঝাপটার পরে হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আমাদের আজকের এই ড্রামা? আশা করি ভালো লেগেছে। ড্রামার মধ্যে রহস্য, টুইস্ট, রোম্যান্স সবই ছিল। আর রোমান্টিক ড্রামা যারা পছন্দ করো তাদের জন্য এটা একটা সুন্দর ড্রামা হবে বলে আমি আশা করি। এরকম আরও ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো।